আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্ররা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে প্রত্যেকে সুস্থ আছো, ভালো আছো। তোমরা জানো এখন দেশে এবং সারা বিশ্বে করোনা মহামারী চলছে, যার জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন যাবৎ বন্ধ এবং আমাদের অনলাইন কার্যক্রম চলছে। এই করোনা এই মহামারীর সময় প্রতিদিন দেখা যাচ্ছে যে অনেক লোক আমাদের দেশে এবং দেশের বাইরে ইফেক্টেড হচ্ছে এবং মৃত্যুবরণ করছে। তাই আমাদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। তোমরা জানো, তারপরও আমি বলছি, তোমরা অবশ্যই ঘর থেকে বের হবে না খুব জরুরি প্রয়োজন ছাড়া। এবং আমাদেরকে কি করতে হবে? স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আমাদেরকে সবসময় কিছুক্ষণ পর পর হাত ধুতে হবে। বাইরে যদি যাই, বাইরে থেকে এসে অবশ্যই হাত পরিষ্কার করতে হবে এবং মাস্ক অবশ্যই ইউজ করতে হবে। মাস্কটা বাইরে গেলে অবশ্যই ইউজ করতে হবে এবং ফিরে এসে আমাদের কি করতে হবে? হাতটা স্যানিটাইজ করে ফেলতে হবে, ধুয়ে ফেলতে হবে, বা স্যানিটাইজার দিয়ে হাত স্যানিটাইজ করে নিতে পারো, যাতে করে আমরা নিজেরা সুরক্ষিত থাকি, আমাদের পরিবারের সবাই সুরক্ষিত থাকে এবং আমাদের আশেপাশে যারা আছে তারাও সুরক্ষিত থাকে। তো প্রিয় ছাত্ররা, চলো কথা না বাড়িয়ে আমার ক্লাস শুরু করি। তার আগে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি জেরিন আফরোজ, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ। আর আজকে আমি তোমাদের সিলেবাসের 205 বিজনেস ট্যাক্সেশন এর পার্ট সি এর আদার ট্যাক্সেস নিয়ে আমি পড়াচ্ছিলাম। তার মধ্যে আমার ছিল ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যাটের আজকে আমার 5th লেকচার, এবং আজকের লেকচারের মাধ্যমে আমাদের ভ্যাটের ক্লাসটা শেষ হয়ে যাবে। আমরা পরবর্তীতে সিলেবাসের অন্য চ্যাপ্টারে চলে যাব। মেবি প্রপার্টি ট্যাক্স আছে, প্রপার্টি ট্যাক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি আমার ক্লাস। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাপিল, টার্নওভার ট্যাক্স এবং সাপ্লিমেন্টারি ডিউটি। মেইনলি এই তিনটা জিনিস নিয়ে আলোচনা করব এবং আলোচনার মাধ্যমে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। তাহলে দেখো, আপিলটা কি জিনিস। আপিল এখানে বলা হয়েছে সেকশন 42-তে, অ্যাকর্ডিং টু সেকশন 42 অফ দ্য ভ্যাট অ্যাক্ট 1991, certain provisions have been incorporated regarding appeal by the aggressive party. They are as follows. আচ্ছা, মানে এখানে বলা হয়েছে যে কারা কারা অ্যাপিল করতে পারবে। তোমরা দেখো যে ওয়ানে বলা হচ্ছে when and whom can aggrieved party appeal, কখন এবং কোন পার্টিটা অ্যাপিল করতে পারবে, মানে ভুক্তভোগী পার্টিটা অ্যাপিল করতে পারবে। এনি ভ্যাট অফিসার or any person aggrieved by any decision or order given by VAT officer under this act or the rules may appeal against such order except against an order of seize or sale given under section 56 in case of supply of goods or rendering of services, or an order under section 98 or section 82 of the Customs Act in the case of import of goods within 90 days of giving such a decision or order as per the following procedure. সেকশন 42(1) এ বলা হয়েছে। তাহলে এখানে কি বলছে যে যে কোনো ভ্যাট অফিসার, হ্যাঁ, যে কোনো মূল্য সংযোজন কর্মকর্তা বা যে কোনো ব্যক্তি বা কোনো মূল্য সংযোজন কর্মকর্তার মূসক আইন বা কোনো বিধির অধীনে প্রদত্ত কোনো সিদ্ধান্ত বা আদেশে অসন্তুষ্ট হলে তিনি উক্ত সিদ্ধান্ত বা আপিলের বিরুদ্ধে পণ্য সরবরাহ বা সেবার ক্ষেত্রে কি করতে পারে? এই আপিল করতে পারে। যে কোনো পণ্য বা সেবার ক্ষেত্রে, যে সার্ভিস রেন্ডারিং, হ্যাঁ, সাপ্লাই অফ গুডস, পণ্য সরবরাহ বা সেবার ক্ষেত্রে সে কি করতে পারে? আন্ডার সেকশন 98, 1998 অথবা 82 ধারা অনুযায়ী সে কি করতে পারে? তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারে। দ্যাট মিনস যদি কোনো ভ্যাট কর্মকর্তা এমন কোনো আদেশ দেয়, সেই আদেশের বিরুদ্ধে কি করতে পারে? ভুক্তভোগী পার্টি যেটা আছে, যার জন্য আদেশ দেয়া হলো, আদেশ জারি করা হলো, সেই ব্যক্তি তার বিরুদ্ধে আপিল করতে পারে। এটাই বলা হয়েছে। এরপরে দেখো, when and to whom can aggrieved party appeal.
এইটারই কন্টিনিউশন। এখানে বলা হয়েছে অ্যাপিল অ্যাগেনস্ট হুজ ডিসিশন অর্ডার, কার ডিসিশন এবং অর্ডারের অ্যাগেনস্টে আপিল করা যাবে, সেটা অ্যাডিশনাল কমিশনার অর এনি ভেট অফিসার বিলো দ্যাট র্যাঙ্ক। অ্যাডিশনাল কমিশনার অথবা তার অধীনস্থ কোনো কর্মকর্তার বিরুদ্ধে আপিল করা যাবে। তাদের কোনো ডিসিশনের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে না, তাদের ডিসিশনের বিরুদ্ধে, তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে। অ্যাপিল টু হুম, কার কাছে আপিলটা করতে হবে? দ্য কমিশনার আপিল, কমিশনার আপিল যিনি থাকেন, বিচার বিভাগীয় কমিশনার যিনি, ওনার কাছে আপিল করতে হবে। এবং সেকেন্ড দেখো, দ্য কমিশনার অ্যাপিল অর এনি ভ্যালু অ্যাডেড ট্যাক্স অফিসার অর ইকুইভ্যালেন্ট র্যাঙ্ক। তাহলে কোন কমিশনার অথবা আপিল কমিশনার অথবা যে কোনো পর ভ্যালু অ্যাডেড ট্যাক্সেস, দ্যাট মিনস হচ্ছে ভ্যাটের কোনো অফিসার বা তার ইকুইভ্যালেন্ট র্যাঙ্কের সম র্যাঙ্কের কোনো কর্মকর্তার আদেশের বিরুদ্ধে কার কাছে আপিল করতে হবে? দ্য কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যালু অ্যাডেড ট্যাক্স আপিল ট্রাইব্যুনাল ফর্মড আন্ডার সেকশন 196 অফ দ্য কাস্টমস অ্যাক্ট। কাস্টমস অ্যাক্টের 196 ধারা অনুযায়ী যে আপিলের ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, তার কাছে কি করতে হবে? আপিল করতে হবে। এরপরে দেখো, সেটেলমেন্ট অফ আপিল, তার মানে হলো আপিলের নিষ্পত্তিটা কিভাবে করা হবে। এখানে বলেছে আফটার রিসিপশন অফ অ্যান অ্যাপিল দ্য ফলোয়িং স্টেপস টু বি ফলোড টু সেটেল দ্য অ্যাপিল। দ্যাট মিনস আপিলের জন্য অ্যাপ্লিকেশন রিসিভ করার পরে এরপরের প্রসিডিউর এটা হবে। নাম্বার 1-এ বলা হয়েছে, ইফ দ্য অ্যাপিল ইজ প্রেফার্ড টু দ্য কমিশনার অ্যাপিল, he may make necessary inquiry or collect information and may uphold or amend or reject the earlier decision or given such a new decision or order as he deemed fit, after giving to the appeal reasonable opportunity of that the appeal could not prefer the appeal without the same 90 days time due to sufficient reason. He may permit the appeal to perform an appeal within 60 days next following the said period. দ্যাট মানে এখানে কি বলা হলো যে ইফ দ্য অ্যাপিল ইজ প্রেফার্ড, যদি আপিলটা কমিশনার আপিল, দ্যাট মিনস বিচার বিভাগের যে আপিল কমিশনার, তার কাছে যদি করা হয়, তাহলে সে কি করতে পারে? সে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে, প্রয়োজনীয় ইনফরমেশন, ওই আপিল রিলেটেড যে সমস্ত ইনফরমেশনগুলো দরকার, যে সমস্ত তথ্যাদি দরকার, সে সমস্ত তথ্যাদি সে নিতে পারে, অথবা পূর্বের যে ডিসিশন আছে সেটা রিজেক্ট করে দিতে পারে, অথবা নতুন ডিসিশন দিতে পারে। হ্যাঁ, ডিসিশন দিতে পারে এবং কি বলেছে, নতুন আপিলের সিদ্ধান্ত দিতে পারবেন যদি কমিশনার যদি আপিল কমিশনের মর্মে সন্তুষ্ট হন যে আপিলকারী যুক্তিসঙ্গত কারণে 3 মাসের মধ্যে আপিল দায়ের করতে সক্ষম হয় নাই, তাহলে তিনি উক্ত আপিলকারীকে উক্ত মেয়াদের পরবর্তী 2 মাসের মধ্যে কি করতে পারে? 2 মাসের মধ্যে আপিল দায়ের করতে পারে। হ্যাঁ, এবং আপিলের ট্রাইব্যুনালের নিকট আপিল করা হলে, আচ্ছা, এটা হলো দ্যাট মিনস যদি তুমি কমিশনারের কাছে যদি কেউ আপিল করে, কমিশনার আপিল, দ্যাট মিনস হচ্ছে বিচার বিভাগীয় কমিশনের কাছে যদি কেউ আপিল করে, তাহলে সে এই কাজগুলো করতে পারে। এরপরে দেখো, পরেরটা হচ্ছে 2 নাম্বার, ইফ দ্য অ্যাপিল ইজ প্রেফার্ড টু দ্য অ্যাপিলেট ট্রাইব্যুনাল, যদি অ্যাপিলেট ট্রাইব্যুনালের কাছে এটা আপিলটা করা হয়, দ্য অ্যাপিলেট ট্রাইব্যুনাল shall notwithstanding anything in this act dispose of the appeal following as far as practicable the provision of the Customs Act regarding the said tribunal. এখানে কি বলছে? আপিল ট্রাইব্যুনালের নিকট আপিল করা হলে আপিল ট্রাইব্যুনাল এই আইনে যা কিছু থাকুক না কেন, যতদূর সম্ভব উক্ত ট্রাইব্যুনাল সংক্রান্ত নিয়মাবলী অনুসরণ
নিয়মাবলী অনুযায়ী আপিলকে নিষ্পত্তি করেন। দ্যাট মিনস হচ্ছে যদি আপিলের ট্রাইব্যুনালের কাছে এইটা যায়, তাহলে আপিলের ট্রাইব্যুনাল যা কিছুই থাকুক না কেন, পূর্বে যা কিছু হয়ে থাকুক না কেন, আপিলের ট্রাইব্যুনালের নিয়ম অনুযায়ী তার যে একটা রুলস রেগুলেশন আছে সেই অনুযায়ী সেটার নিষ্পত্তি করতে চেষ্টা করে। If the person interested to prefer an appeal under section 42(1) against a decision or order relating to a demand of value-added taxes payable on any goods or services or to fine imposed under this act, he shall have to the following amount of the fine imposed or tax demanded in the government treasury or to a VAT officer authorized by the government in this behalf at the time of preferred his appeal. তার মানে হচ্ছে এখানে বলা হচ্ছে যে যদি কোনো এখানে বলা হচ্ছে ইফ দ্য পারসন ইন্টারেস্টেড টু প্রেফার অ্যান আপিল, যদি কোনো ব্যক্তি আপিল করতে চায় তাহলে সেকশন 42(1)-এ এগেনস্ট এ ডিসিশন, তার মানে হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স অফিসার বা কমিশনার যে কোনো কারো ডিসিশনের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি আপিল করতে চায়, তার কি হচ্ছে তার কোনো পণ্যের কারণে বা তার সেবা প্রদানের কারণে বা তার কোনো ফাইন ধরা হয়েছে সেই ফাইনের বিরুদ্ধে, তাহলে সে কি করবে, সে হলো গভর্নমেন্ট ট্রেজারিতে সেই ইয়েটা জমা দিবে, কি বলে ভ্যালু অ্যাডেড ট্যাক্সের যে পরিমাণটা সেটা জমা দিবে এবং পরবর্তীতে সে ওটার বিরুদ্ধে আপিল করবে, মানে রিফান্ডের ব্যবস্থা থাকে আর কি। সেটেলমেন্ট অফ অ্যাপিল নাম্বার 1-এ দেখো 10% অফ দ্য tax demanded or 10% of the fine imposed in tax cannot be paid or in case of a appeal preferred to the commissioner. আচ্ছা, এখানে কি বলছে 10% of tax demanded or 10% of fine imposed ধার্য করা হয় if the tax cannot be paid, যদি আমরা ভ্যাট প্রদান না করি তাহলে কি করতে হবে, 10% অতিরিক্ত কি করতে হবে, ফাইন ধার্য করা হবে। বি নাম্বারে বলেছে ওই যে আগে যে বলা হলো যে তার যে ভ্যাট হয় সেই ভ্যাটটা তাকে আগে পরিশোধ করে নিয়ে তারপর হচ্ছে আপিল করতে হবে। বিতে বলা হচ্ছে 10% of the tax deemed or 10% of the fine imposed if the tax cannot be paid in case of an appeal preferred to appellate tribunal against an order given by the commissioner or any VAT officer or officer of his equivalent rank. এখানে বলা হচ্ছে যে 10% ট্যাক্স দেওয়া, ট্যাক্স অথবা 10% ফাইন ইম্পোজ করা হবে যদি ট্যাক্স পেমেন্ট না করা হয়, আর এটা যদি অ্যাপিল প্রেফার টু যদি অ্যাপিলের ট্রাইব্যুনালের কাছে এটা অ্যাপিল করা হয় বাই কমিশনার অর ভ্যাট অফিসার অফ হিজ অর ইকুইভ্যালেন্ট র্যাঙ্ক, অথবা মানে ভ্যাট অফিসার অথবা কমিশনারের যে কোনো অর্ডারের বিরুদ্ধে। দ্যাট মিনস মোট কথা হচ্ছে তার যে ভ্যাট আসে তার ভ্যাটটা তাকে প্রথমে পরিশোধ করতে হবে, তারপরে তাকে কি করতে হবে, আপিল করতে হবে, এটাই বলা হয়েছে। যা আমাদের এখানে আমরা দেখেছি বিচার বিভাগে দুইটা যা থাকে, একটা হচ্ছে কমিশনার আপিল এবং আরেকটা থাকে আপিলের ট্রাইব্যুনাল। এই দুই জায়গায় তারা কি করতে পারে, মামলা দায়ের করতে পারে, ঠিক আছে, আপিল করতে পারে, সরি মামলা না, আপিল করতে পারে তারা। সি হচ্ছে 10% of tax deemed or 10% of fine imposed if the tax cannot be paid in case of an appeal preferred to the appellate tribunal against an order of the commissioner appeal. That means commissioner appeal একটা রায় দিল, সেই রায়টাও যদি ওই ভিকটিম পার্সনের যদি মনোপুত না হয় তাহলে সেই অ্যাপিলেট ট্রাইব্যুনালের কাছে আপিল করতে পারে, কিন্তু সেই ক্ষেত্রেও তাকে কী করতে হবে, ভ্যাট প্রদান করে আসতে হবে। যদি সে প্রদান না করে তাহলে 10% তাকে কী করতে হবে, ফাইন ধার্য করতে হবে। But if an appeal is made against the order of the commissioner appeal as mentioned in 1A, no amount is required to pay. আচ্ছা, তাহলে কি বলা হয়েছে, যদি কমিশনার আপিল যেটা রায় দিয়েছিল সেই রায়ের বিরুদ্ধে যায় তাহলে তাকে কোনো অ্যামাউন্ট পরিশোধ করতে হবে না।
4 নাম্বার বলেছে নো অ্যাপিল আন্ডার দ্য সাবসেকশন এ ক্যান বি মেড when the board has started proceeding with regard to any decision or order under section 43. No appeal under subsection 1 can be made. The board started proceeding. আচ্ছা, কোনো আপিল করতে হবে না যদি বোর্ড কোনো আপিল প্রযোজ্য হবে না। নো অ্যাপিল আন্ডার সাবসেকশন 1 ক্যান বি মেড। কোনো আপিল করা যাবে না যদি কোনো বোর্ড কোনো ডিসিশন দেয়, বোর্ডের ডিসিশনের বিরুদ্ধে আপিল করা যাবে না, সেটা বলা হয়েছে। 5-এ বলা হয়েছে নট উইথস্ট্যান্ডিং এনিথিং কন্টেইনিং ইন দিস সেকশন ইফ দ্য অ্যাপিল অথরিটি ফেল টু গিভ এনি ডিসিশন অন দ্য অ্যাপিল উইদিন 9 months from the date of its receipt, the appeal shall be deemed to have been granted by the appeal authority. আচ্ছা, nothing notwithstanding anything containing in this act, মানে এই অ্যাক্টে এমন বলা হয়েছে যে যদি ইফ দ্য অ্যাপিল অথরিটি ফেলস, যদি কোনো অ্যাপিল অথরিটি 90 দিনের মধ্যে 90 days বলা হয়েছে, 90 দিনের না সরি 9 মাস 9 months 9 মাসের মধ্যে যদি কোনো আপিল অথরিটি এই আপিলের ডিসিশন প্রদান করতে না পারে, তাহলে এই আপিলটা মনে করা হবে যে এটা পূর্বের যে ডিসিশন ছিল, মানে হলো দ্য অ্যাপিল শ্যাল বি ডিমড টু হ্যাভ টু বি গ্র্যান্টেড বাই দ্য অ্যাপিলেট অথরিটি। তার মানে এই আপিলটা আপিল অথরিটি গ্রহণ করেছে। Any unsettled appeal or appeal at the implementation stage which is preferred before 1st October 1995 will be transferred to the appeal tribunal on the mentioned date and will be settled as far as possible under section 196 of the Customs Act, section 42 5. কি বলেছে? any unsettled appeal, যদি কোনো অ্যাপিল এরকম থাকে যে ওটা সেটেল হয় না, মীমাংসা হয় নাই, অমীমাংসিত কোনো আপিল, হ্যাঁ, অর অ্যাপিল অ্যান্ড অ্যাট দ্য ইমপ্লিমেন্টেশন স্টেজ, অথবা সেটা ইমপ্লিমেন্ট করবে, হ্যাঁ, সেই স্টেজে থাকে, হুইচ ইজ প্রেফার্ড বিফোর 1st October 1995, যেটা 1995 সালের 1st অক্টোবরের ক্ষেত্রে যেটা প্রযোজ্য, উইল বি ট্রান্সফার টু দ্য অ্যাপিলেট ট্রাইব্যুনাল, এটা অ্যাপিলেট ট্রাইব্যুনালের কাছে ট্রান্সফার করা হবে অন দ্য মেনশন ডেট, ওই ডেটের মধ্যে, মানে 1st অক্টোবরের মধ্যে, অ্যান্ড উইল বি সেটেল অ্যাজ ফার অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব সেই এটা মীমাংসা করতে হবে। এটা কাস্টমস অ্যাক্ট 82-5 বলা আছে। এরপরে দেখো টার্ন ওভার ট্যাক্স, ঠিক আছে? তাহলে আমাদের আপিল জিনিসটা শেষ। তাহলে আমরা এই আপিল জিনিসে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে আমাদের যে মানে ভুক্তভোগী পার্সন যে কিনা কোনো ভ্যাট কর্মকর্তার রায়ের বিরুদ্ধে বা তার যদি কোনো রায় মনোপুত না হয়, তার কোনো পণ্যের ক্ষেত্রে বা ইম্পোর্টেড গুডসের ক্ষেত্রে বা সার্ভিসের ক্ষেত্রে, বা তাকে কোনো ফাইন ধরা হয়, আমরা আগে পড়েছি যে কোনো ক্ষেত্রে ফাইন ইম্পোজ করতে পারে, সেই ফাইনের বিরুদ্ধে সে কী করতে পারে? আপিল করতে পারে। এই আপিলটা 2টা পন্থায় হয়, একটা হচ্ছে তোমার বিচার বিভাগে আমাদের 2টা পর্যায়ে আমরা জানি যে আমরা আগে পড়েছি, যা কমিশনার আপিল এবং আরেকটা হচ্ছে আপিলেট ট্রাইব্যুনাল। এই 2 পক্ষের মাধ্যমে আপিল করা যায়। তো কমিশনার আপিলে যদি আপিল করা হয়, সর্বোচ্চ কর্তৃপক্ষ হচ্ছে আপিলেট ট্রাইব্যুনাল। দ্যাট মিনস কমিশনার আপিল যদি কোনো রায় দেয়, তা সেই রায়ের অ্যাগেনস্টেও আপিল করা যায় আপিলেট ট্রাইব্যুনালের কাছে, ঠিক আছে? তো এই যে ব্যাপারগুলো আমরা জানলাম এবং কিভাবে মীমাংসা হয় সেই জিনিসটাও আমরা দেখলাম। এখন আমরা দেখবো সেটা হচ্ছে টার্ন ওভার ট্যাক্স। টার্ন ওভার ট্যাক্সকে অনেকটা বিক্রয় কর এই টাইপেরও বলা হয় টার্ন ওভার ট্যাক্স, ইম্পোজিশন অফ টার্ন ওভার ট্যাক্স। তাহলে আমরা দেখি যে টার্ন ওভার ট্যাক্সটা কি। ইম্পোজিশন এখানে কি বলা আছে? টার্ন ওভার ট্যাক্স ইজ ইম্পোজড অন দ্য টার্ন ওভার অফ এ পার্সন হু ক্যারিড অন অ্যান ইকোনমিক অ্যাক্টিভিটি ইন বাংলাদেশ ইফ দ্য পার্সন ইজ নট রেজিস্টার্ড অর রিকোয়ার্ড টু বি রেজিস্টার্ড আন্ডার সেকশন 9। তার মানে হচ্ছে টার্ন ওভার ট্যাক্স ইম্পোজ করা হয় টার্ন ওভার মানে আমরা জানি যে এটা বিক্রয়, ঠিক আছে? বিক্রয়ের উপরে যে কোনো ব্যক্তি যে কিনা ইকোনমিক অ্যাক্টিভিটি বাংলাদেশ কোনো অর্থনৈতিক কাজ করে, দ্যাট মিনস হচ্ছে টাকা, তার কাছে টাকা আদান প্রদান হয়, এটাই আর কি।
if the person is not registered or required to be registered under তার যদি রেজিস্ট্রেশন না থাকে অথবা তার রেজিস্ট্রেশন করার প্রয়োজন পড়ে সেকশন 9 অনুযায়ী। ডেফিনেশনে কি বলা হয়েছে, অ্যান ইকোনমিক অ্যাক্টিভিটি ইজ ক্যারিড অন ইন বাংলাদেশ if it is carried on at or from an fixed place in Bangladesh. এরপরে দেখো an economic activity is carried on in Bangladesh if it is carried on at or from a fixed place in Bangladesh. That means যে অর্থনৈতিক কোনো কাজ করছে বা অর্থনৈতিক কাজ মিনস হচ্ছে টাকা লেনদেন, দ্যাট মিনস তার কাছে টাকা আসছে এবং সে প্রোডাক্ট কিনছে বা সার্ভিস প্রদান করছে, যেভাবেই হোক টাকা আদান প্রদান হচ্ছে তার আর অর্থনৈতিক কার্যাবলীর দ্বারা, সে কি করবে, সে কোনো নির্দিষ্ট জায়গায় আছে অথবা সে মুভিং প্লেসে আছে, সে তাকে কি করতে হবে, এই তাকেই টার্নওভার ট্যাক্স প্রদান করতে হবে। এখন দেখো কি বলা হয়েছে 3-তে, দ্য অ্যামাউন্ট অফ টার্নওভার ট্যাক্স, টার্নওভার ট্যাক্সের পরিমাণটা কীরকম। The amount of turnover tax payable is 4% of the relevant turnover of the person liable. That means 4%, 4% হারে turnover tax প্রদান করতে হবে। Reduced by the amount of any advance tax paid by the person under section 28 on taxable imports made by the person. এরপরে দেখো turnover tax এক্সাম্পলে বলা হয়েছে a person who meets the requirement of subsection 1 has a turnover of টাকা 2 lakh in the June tax period. The turnover tax payable by the person is 4% of the turnover, which is টাকা 8,000. আচ্ছা, এখানে বলা হচ্ছে যে কোনো ব্যক্তির টার্নওভার যদি 2 লাখ টাকা হয়, জুন আপ টু জুন পর্যন্ত 2 লাখ টাকা হয়, তাহলে 4% হারে টার্নওভার ট্যাক্স পেমেন্ট করতে হবে। তাহলে যদি তুমি ক্যালকুলেট করো তাহলে দেখা যাচ্ছে যে 4 দুগুণে 8,000 টাকা তাকে টার্নওভার ট্যাক্স প্রদান করতে হবে। এরপরে 4-এ দেখো পার্সন লায়াবল, the person liable for turnover tax is the person referred to in subsection 1. টার্নওভার ট্যাক্স ব্যক্তিকে অবশ্যই প্রদান করতে হবে। 5 হচ্ছে মিনিং অফ রেলিভেন্ট টার্নওভার। Relevant turnover in relation to a tax period means the total consideration received during the tax period for supplies made by the person in the course of an economic activity but does not include. কি বলেছে, মিনিং অফ রেলিভেন্ট টার্নওভার, রেলিভেন্ট টার্নওভার ইন রিলেশন টু এ ট্যাক্স পিরিয়ড মিনস টোটাল কনসিডারেশন রিসিভ ডিউরিং দ্য পিরিয়ড। যেটা বলা হয়েছে যে তোমার মানে একজন ব্যবসায়ী বা একজন সেবা প্রদানকারী যেটাই হোক, হোয়াট এভার ইট ইজ, তো তার 1 বছরের, দ্যাট মিনস জুলাই টু জুন এই যে ইয়ারটা আছে, এই ইয়ারের মধ্যে তার যে টার্নওভার হবে, মোট টার্নওভার হবে, সেটাই সেখানে ক্যালকুলেট করা হবে। 1-এ বলা হচ্ছে দেখো consideration for supplies that would be exempt if the person were registered. That means consideration for supplies that would be exempted if the person were registered. যদি কোনো ব্যক্তি রেজিস্ট্রেশন করে তাহলে যে সাপ্লাই, দ্যাট মিনস সরবরাহ করেছে, সেটা এখান থেকে বাদ যাবে। দ্য সেল বাই দ্য পারসন অফ এ ক্যাপিটাল অ্যাসেট, যদি কোনো ব্যক্তি ক্যাপিটাল অ্যাসেট বিক্রি করে সেক্ষেত্রে এটা বাদ যাবে। দ্য ভ্যালু অফ এ সাপ্লাই মেড সোললি অ্যাজ এ কনসিকুয়েন্স অফ দ্য পারসন সেলিং দ্য পারসনস ইকোনমিক অ্যাক্টিভিটি অর পার্ট অফ ইকোনমিক অ্যাক্টিভিটি। আর দিতে বলা আছে দ্য ভ্যালু অফ সাপ্লাইস মেড সোললি অ্যাজ এ কনসিকুয়েন্স অফ দ্য পারসন পার্মানেন্টলি seized or carry on his economic activity. আর 6-এ বলা হচ্ছে when turnover tax is payable, the turnover tax payable by a person for a tax period shall be paid at the time of filing the turnover tax return for that tax period. তাহলে টার্নওভার ট্যাক্স কখন পেমেন্ট করা হবে, যে টার্নওভার ট্যাক্স ওই ট্যাক্স পিরিয়ডে যখন টার্নওভার ট্যাক্স প্রদানের জন্য যে টাইমটা ফিক্সড করে দেওয়া হয়, সেই টাইমের মধ্যে তাকে টার্নওভার ট্যাক্স প্রদান করতে হবে। টার্নওভার ট্যাক্স
returns for each tax period. A person liable for turnover tax must submit a turnover tax return to the commissioner within 15 days after the end of the tax period. ট্যাক্স পিরিয়ড শেষ হওয়ার 15 দিনের মধ্যে তাকে অবশ্যই কি করতে হবে, দ্য পারসন লায়াবল ফর টার্নওভার ট্যাক্স মাস্ট সাবমিট এ টার্নওভার ট্যাক্স রিটার্ন টু দ্য কমিশনারের কাছে রিটার্ন করবে, মানে ট্যাক্স পিরিয়ড শেষ হওয়ার 15 দিনের মধ্যে সে করতে পারে। সাচ লঙ্গার পিরিয়ড অ্যাজ ইজ অ্যালাউড বাই দ্য রুলস, যদি রুলসে এর থেকে বেশি সময় দেওয়া হয় কোনো স্পেসিফিক ব্যক্তির ক্ষেত্রে বা কোনো বিশেষ ক্ষেত্রে, তাহলে সেই সময়টার মধ্যে তাকে টার্নওভার ট্যাক্সের রিটার্নটা সাবমিট করতে হবে। দ্য টার্নওভার ট্যাক্স পেয়াবল বাই এ পারসন ফর এ ট্যাক্স পিরিয়ড শ্যাল বি পেইড অ্যাট দ্য টাইম অফ ফিলিং দ্য টার্নওভার ট্যাক্স রিটার্ন ফর দ্যাট ট্যাক্স পিরিয়ড। ওই ট্যাক্স পিরিয়ডে তাকে টার্নওভার ট্যাক্সের রিটার্নটা অবশ্যই সাবমিট করতে হবে। থ্রিতে বলা হয়েছে এ পারসন হু ফেলস টু ফাইল এ টার্নওভার ট্যাক্সের রিটার্ন বাই দ্য ডিউ ডেট, যদি কোনো ব্যক্তি ব্যর্থ হয় যে ডিউ ডেটের ভিতরে টার্নওভার ট্যাক্সের রিটার্নটা দাখিল করতে, is liable to be imposed a monetary punishment not less than টাকা 25,000 but not exceeding টাকা 50,000. That means ওই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তি টার্নওভার ট্যাক্স পরিশোধ করতে ব্যর্থ হয় তাহলে তাকে 25,000 টাকা থেকে 25,000 টাকা কিন্তু 50,000 টাকার বেশি নয় এই পর্যন্ত তাকে ফাইন বা পানিশমেন্ট প্রদান করতে হবে, জরিমানা দিতে হবে মোট কথা। বি বলছে কমিটস অ্যান অফেন্স for which the person is liable on conviction to either both of the following: punishment of turnover tax return, a fine not exceeding টাকা 50,000, imprisonment for a term not exceeding 6 months। তার মানে হচ্ছে ইমপ্রিজনমেন্ট, আচ্ছা তার মানে হচ্ছে দুইটা দণ্ডেই দণ্ডিত হতে পারে। এর আগে আমরা বললাম শুধু পানিশমেন্টের কথা, মনিটারি পানিশমেন্টের কথা, এখানে বলা হয়েছে দুইটা দণ্ডেই দণ্ডিত হতে পারে। তাকে কারাদণ্ড ভোগ করতে হবে 6 মাসের বেশি না, দুইটাই দিতে পারে, অথবা 50,000 টাকার বেশি না 50,000 টাকার কম অ্যামাউন্টের তাকে জরিমানা, আর্থিক জরিমানা করতে পারে। এই ছিল আমার টার্নওভার ট্যাক্স। এখন দেখো সাপ্লিমেন্টারি ডিউটি কি। সাপ্লিমেন্টারি ডিউটি আমি একটু বলে নেই যে সাপ্লিমেন্টারি ডিউটি হচ্ছে সম্পূরক কর। এখানে হচ্ছে কিছু কিছু ইম্পোর্টেড কিছু পণ্য আছে যেগুলো অত্যাবশ্যকীয় নয়, নিষিদ্ধ পণ্য বা বিলাস জাতীয় পণ্য, এই সমস্ত পণ্যের উপরে এগুলোর ইম্পোর্টকে নিরুৎসাহিত করার জন্য গভর্নমেন্ট কী করে, নর্মাল যে ভ্যাট থাকে সেই ভ্যাটটা তাকে দিতেই হয়, প্লাস অতিরিক্ত ট্যাক্স তাকে পেমেন্ট করতে হয়। অতিরিক্ত ট্যাক্সটাই হচ্ছে সাপ্লিমেন্টারি ডিউটি। ও বিলাসজাত পণ্যের মধ্যে তোমরা জানো যে গাড়ি যখন ইম্পোর্ট করা হয়, গাড়ির মধ্যে কিন্তু আমাদের দেশে, কারণ বাইরে দেখবা যে গাড়ির দাম কিন্তু অনেক কম, বাট আমাদের দেশে যখন গাড়িটা আনা হয় তখন কস্টিংটা অনেক বেশি পড়ে যায়, সেই প্রাইসটা অনেক বেশি হাই হয়। কারণটা কি, এই যে সাপ্লিমেন্টারি ডিউটির কারণে। তাহলে আমরা দেখি আসো ইম্পোজিশন অফ সাপ্লিমেন্টারি ডিউটি মানে বলা হচ্ছে সাপ্লিমেন্টারি ডিউটি ইজ ইম্পোজড অ্যান্ড পেয়াবল অন an import or dutiable goods, বিতে হচ্ছে import of dutiable goods, a supply of dutiable goods manufactured in Bangladesh and a supply of dutiable service in Bangladesh। তাহলে সাপ্লিমেন্টারি ডিউটি কোনটার ক্ষেত্রে ইম্পোজ করা হয়, যদি কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করা হয়, এটা আমি আগেই বললাম যে সমস্ত অত্যাবশ্যকীয় পণ্য নয়, কিছু বিলাস জাতীয় পণ্য, কিছু নিরুৎসাহিত পণ্য, এই সমস্ত পণ্যের ক্ষেত্রে সিগারেট, হ্যাঁ এই যে বাংলাদেশে তৈরি হয় এরকম পণ্য থাকতে পারে, দ্যাট মিনস যে এটার একটা উদাহরণ দিলাম আমি সিগারেট। আর একটা হচ্ছে ডিউটেবল সার্ভিস, কোনো সার্ভিস থাকে যেটাকে নিরুৎসাহিত করা হয়, ঠিক আছে, মাদক যেমন, এই যে এই জিনিসগুলো, এগুলোর মধ্যে অতিরিক্ত সাপ্লিমেন্টারি ডিউটি ইম্পোজ করা হয়। Exemption for exports. No supplementary duty is imposed on an import or dutiable goods if the goods are entered for export without first being entered for home consumption. That means যে সমস্ত প্রোডাক্ট হোম কনজামশন, দ্যাট মিনস ভোগ্য পণ্য বা বাড়িতে ব্যবহৃত নিত্য প্রয়োজনীয় পণ্য, সে সমস্ত ক্ষেত্রে এই সাপ্লিমেন্টারি ডিউটি প্রযোজ্য না। যেগুলো ইম্পোর্টেড গুডস বাট সেগুলোর ক্ষেত্রে সাপ্লিমেন্টারি ডিউটি প্রযোজ্য না।
3তে বলা হচ্ছে নো সাপ্লিমেন্টারি ডিউটি ইজ ইম্পোজড অন এ সাপ্লাই অফ ডিউটেবল গুডস অর সার্ভিসেস ইফ দ্য supply is zero rated under part C of the chapter 6 of this act single stage tax তার মানে কিছু কিছু আছে যেটা কি হলো সাপ্লাই জিরো রেটেড, দ্যাট মিনস সেই সমস্ত পণ্যের সাপ্লাইয়ের ক্ষেত্রে জিরো রেট ইম্পোজ করা হয়, সেই সমস্ত পণ্যের ক্ষেত্রে কি করা হবে, এটা আন্ডার পার্ট সি সেকশন 6-এ বলা আছে, সেটার ক্ষেত্রে শুধুমাত্র একটা ট্যাক্সের রেটই প্রযোজ্য হবে। 4-এ বলা হচ্ছে সাপ্লিমেন্টারি ডিউটিস পেয়াবল অনলি ওয়ান্স ইন রিলেশন টু পার্টিকুলার ডিউটেবল গুডস অর সার্ভিসেস, দ্যাট মিনস সাপ্লিমেন্টারি ডিউটি শুধুমাত্র একবার প্রযোজ্য হবে কিছু কিছু স্পেসিফিক পার্টিকুলার ডিউটেবল গুডস আর সার্ভিসেসের ক্ষেত্রে, কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে, কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে দেখা যায় ডাবল সাপ্লিমেন্টারি ডিউটি ইম্পোজ করা হয়। Amount of supplementary duty payable. The amount of supplementary duty payable is calculated by multiplying গুণ করে multiplying the dutiable value of the goods or services by the rate of supplementary duty applicable for those goods or services. তাহলে এই সাপ্লিমেন্টারি ডিউটি কীভাবে ইম্পোজ করা হয়, যে যেই সমস্ত পণ্য বা প্রোডাক্ট থাকে সেগুলোর মূল্যটাকে বেস করে নিয়ে সেই সাপ্লিমেন্টারি ডিউটি ইম্পোজ করা হয়। দ্যাট মিনস এখানে এরকম করা হয় যে প্রোডাক্টের যেই দাম তার মধ্যে ভ্যাটটা ইম্পোজ করা হয়, ভ্যাট সহ প্রোডাক্টের দামটা ধরে তার উপর সাপ্লিমেন্টারি ডিউটিটা ক্যালকুলেট করা হয়। Supplementary duty rate. The rate of supplementary duty applicable for particular dutiable goods or services is the rate specified in the third section for those goods or services. Supplementary duty এক একটা পণ্যের ক্ষেত্রে এক এক রকম হয়, যার জন্য হচ্ছে এখানে আমাদের থার্ড শিডিউলে বলা আছে কোন কোন পণ্য, এটা অনেক বড় শিডিউল, তোমাদের এত কিছু জানার দরকার নাই, কারণ হচ্ছে এখন জাস্ট আমরা জেনে যাব যখন তোমরা ইনকাম ট্যাক্স প্র্যাকটিস করবে, হ্যাঁ, বা ইনকাম ট্যাক্স প্র্যাকটিস করতে তখন এই জিনিসগুলো আমাদের ইন ডিটেইল জানতে হয়। এখন আমরা জাস্ট জেনে রাখবো যে থার্ড শিডিউলে বলা আছে যে কোন কোন পণ্যের ক্ষেত্রে সাপ্লিমেন্টারি ডিউটিটা কত হবে। চেঞ্জ অফ রেট, when there is a change in the rate of supplementary duty, the rate to be applied is, এতে বলা হচ্ছে ফর এ ইম্পোর্ট অফ সাপ্লিমেন্টারি ডিউটি দ্য রেট অ্যাপ্লিকেবল অ্যাট দ্য টাইম অফ দ্য ডিউটি বিকামস পেয়াবল, দ্যাট মিনস ডিউটি যখন প্রদান করতে হয় তখন সেই সাপ্লিমেন্টারি ডিউটি ইম্পোর্টেড গুডসের ক্ষেত্রে তখন সেই সাপ্লিমেন্টারি ডিউটি প্রদান করতে হয়। ফর এ সাপ্লাই অফ ডিউটেবল গুডস অফ সার্ভিসেস দ্য রেট অ্যাপ্লিকেবল অ্যাট দ্য টাইম অফ সাপ্লাই, দ্যাট মিনস কিছু কিছু প্রোডাক্ট আছে যে সরবরাহ যখন করা হয় তখনই সেই সাপ্লিমেন্টারি ডিউটি সেখানে ইম্পোজ করা হয়। Person liable to pay supplementary duty. The person liable to pay the supplementary duty imposed under section 83 is a হচ্ছে in the section of an import of dutiable goods the importer যে ইম্পোর্ট করে কোনো পণ্য সেই ইম্পোর্টার সাপ্লিমেন্টারি ডিউটি প্রদান করবে। ইন দ্য কেস অফ সাপ্লাই অফ ডিউটেবল গুডস ম্যানুফ্যাকচার্ড ইন বাংলাদেশ দ্য ম্যানুফ্যাকচারার, দ্যাট মিনস কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলোকে সাপ্লাই করে, যে একটু আগে বললাম যে সিগারেট, আমাদের দেশে যে সিগারেটগুলো উৎপাদন হয় সেই সিগারেটের ক্ষেত্রে এটা কিন্তু বাংলাদেশে যে কোম্পানি আছে সে সাপ্লিমেন্টারি ডিউটি প্রদান করবে। টুতে বলা হচ্ছে সিতে বলা হচ্ছে ইন দ্য কেস অফ এ সাপ্লিমেন্টারি অর ডিউটেবল সার্ভিস দ্য সাপ্লায়ার, যেই ক্ষেত্রে সাপ্লায়ার কোনো কি করছে, প্রোডাক্টটা সাপ্লাই করছে, সেই সাপ্লায়ার সেই সাপ্লিমেন্টারি ডিউটিটা প্রদান করবে। টুতে বলা হচ্ছে Subsection 1 does not prevent the collection of supplementary duty from a different person if that person is made separately or jointly and severally liable to this tax under another provision of this act. তাহলে সাবসেকশন 1-এ যেটাই থাকুক না কেন, collection of supplementary duty from a different person if the person is made separately, তাহলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সাপ্লিমেন্টারি ডিউটি সংগ্রহ করা হয় বা কালেক্ট করা হয় যদি সেই ব্যক্তিটা বিভিন্ন জায়গায় থাকে, অর জয়েন্টলি অর সেভারেন্টলি, যদি বিভিন্ন জায়গায় থাকে অথবা একত্রিত। মোট কথা হচ্ছে যে সাপ্লিমেন্টারি ডিউটি দিবে সে যেখানেই থাকুক না কেন তার কাছ থেকে সাপ্লিমেন্টারি ডিউটিটা আদায় করা হয়। তো এই ছিল আমাদের আজকের লেকচার। তো আমরা এখানে জানলাম কি ভ্যাট অথরিটি সম্পর্কে জানলাম আজকে,
আমরা টার্নওভার ট্যাক্স সম্পর্কে জানলাম এবং আমরা কি জানলাম, সাপ্লিমেন্টারি ডিউটি সম্পর্কে জানলাম। তো এই সাপ্লিমেন্টারি ডিউটি আমি বলেছি যে কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলোকে গভর্নমেন্ট কী করে, নিরুৎসাহিত করে সেগুলো ইম্পোর্ট করার জন্য বা সেগুলো উৎপাদন করার জন্য। তারপরেও আমাদের উৎপাদন করতে হয় বা ইম্পোর্ট করতে হয় সেই সমস্ত প্রোডাক্টগুলোর উপরে সাধারণত নর্মাল যে ট্যাক্স, ওই ট্যাক্সের অতিরিক্ত যেটা প্রদান করা হয় সেটাই হচ্ছে আমার সাপ্লিমেন্টারি ডিউটি। আর ভ্যাট তো আমরা আগেই পড়েছি যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, দ্যাট মিনস যতটুকু মূল্য সংযোজন করা হয়। আমি কিছু অঙ্কও করিয়েছিলাম তোমাদেরকে যে কিছু যে অতিরিক্ত মূল্য সংযোজন করা হয় সেই সংযোজিত মূল্যের উপরে আমাদেরকে ভ্যাট প্রদান করতে হয়। এটা আলটিমেট হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স, দ্যাট মিনস কাস্টমারকে এটা বেয়ার করতে হয়, যেই উৎপাদনকারী প্রতিষ্ঠান তাকে কিন্তু বেয়ার করতে হয় না। আর টার্নওভার ট্যাক্স, যেটা টার্নওভার ট্যাক্স হচ্ছে যার বিক্রয় 4 লক্ষ টাকা পর্যন্ত তাকে এই বিক্রয় করটা বা টার্নওভার ট্যাক্সটা পেমেন্ট করতে হয়। এবং টার্নওভার ট্যাক্স আর ভ্যাটের মধ্যে মেইন ডিফারেন্স হচ্ছে ভ্যাট কিন্তু ফ্ল্যাট, দ্যাট মিনস 15%, টার্নওভার ট্যাক্সও 4%, বাট যখন 4 লাখ টাকার উপরই বিক্রয় হবে তখনই তাকে ভ্যাট প্রদান করতে হবে। তো এই ছিল আজকের ডিসকাশন। আমি আশা করছি তোমরা এই ক্লাসটা ভালোভাবে ফলো করবে এবং আগামী গত ক্লাসগুলো তোমরা ভালোভাবে ফলো করেছো। তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে। তো আজকে এই পর্যন্ত, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, করোনা মুক্ত থাকো, এই প্রত্যাশা নিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।